আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। পিলখানা ষড়যন্ত্র নিয়ে অনেক ভিডিও দেখেছেন, দেখছেন, অনেক লেখাও পড়েছেন, চারিদিকে অনেক কথা শুনছেন। তবে আমরা এটি নিয়ে একটি সিরিজ ভিডিও করব, একদম নিখুঁতভাবে সব সত্য তুলে ধরব। এই ষড়যন্ত্রের মোটিভ এবং বাকি ঘটনা প্রবাহ বিস্তারিত দেখাবো আপনাদের। প্রথমে দেখাবো সেদিন কিভাবে অফিসারদের শহীদ করা হয়। আমাদের ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেলটি রিমুভ করে দেওয়ার ঝুঁকিতে আছে, তাই সেখানে আর কোনো কন্টেন্ট দিচ্ছি না। আপনারা স্ট্র্যাটেন ফোর্সেস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এখানেই আমাদের সব আপডেট থাকবে ইনশাল্লাহ। আমি বেশি কথা বলবো না। প্রথম পর্বে দেখাবো 2009 সালের 25 ফেব্রুয়ারি বিডিআর দরবার হলে সেদিন কি ঘটেছিল। দিনটির হুবহু বর্ণনা দেখাবো। এটি অতি গোপন একটি ডকুমেন্ট থেকে নেয়া। সেই কলেজ লাইফ থেকে এটা সংরক্ষণ করে আসছি। ফেসবুকে তখন উই ওয়ান্ট জাস্টিস নামে একটি পেজ ছিল, যেখানে পিলখানা ষড়যন্ত্রের বিচার দাবি করে নানা পোস্ট দেয়া হতো। সেখানেও এই তদন্তের রিপোর্টের একাংশ পাবলিশ করা হয়েছিল। যাই হোক, চলুন সেদিন অ্যাকচুয়ালি কি ঘটেছিল তা দেখি। 2009 সালের 25 ফেব্রুয়ারি বিডিআর সপ্তাহের প্রথম দিন সকাল 9টায় দরবার হলে বার্ষিক দরবার শুরু হয়। বিডিআরের সকল সেক্টর কমান্ডার এবং ডিজি স্বয়ং উপস্থিত। প্রেজেন্ট ছিল প্রায় 3000 বিডিআর সদস্য। সকাল 9:05 ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ দরবার হলে প্রবেশ করেন। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে দরবার শুরু হয়। আগের দিন জওয়ানদের প্যারেডের প্রশংসা করেন ডিজি। এরপর ফখরুদ্দিন আমলে বিডিআর কর্তৃক পরিচালিত অপারেশন ডাল ভাতের ইস্যুটি তুলে ধরেন। সে অপারেশনে নিযুক্ত জওয়ানদের সবাই তাদের ডিএ ভাতা পেয়েছে কিনা তা জানতে চান। এতে জওয়ানদের সারা ক্ষীণ ছিল, যা কখনো হয় না। যাই হোক, জওয়ানদের ডিএ সহ অপারেশন ডাল ভাতের পুরো প্রক্রিয়াটি সিভিল প্রশাসনের হাতে ছিল। এতে সামরিক প্রশাসনের কোনো দায় ছিল না। তারপরও তিনি অপারেশন ডাল ভাতের মূল হিসেব তুলে ধরেন, সবাইকে দেখান। এরপর মেজর শাকিল বলেন, ফখরুদ্দিন আমলে বিডিআর সদস্যদের শৃঙ্খলা পেশাদার ছিল না। তখন সকাল 9:30। মেজর রোকসানা নামের এক অফিসার দরবার হলের ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখেন। এরপরই দরবার হলের এক কোণা থেকে সিপাহী মাইন অস্ত্র নিয়ে স্টেজে উঠে ডিজির দিকে অটোমেটিক রাইফেল তাক করে। কিন্তু ডিজি মেজর জেনারেল শাকিল তার দিকে তাকানোর পরপরই সে অজ্ঞানের মতো হয়ে স্টেজে লুটিয়ে পড়ে। সে সময় আরেক সিপাহী অস্ত্র নিয়ে হলের এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশের জানালা ভেঙে বেরিয়ে যায়। গিয়েই বাইরে সে গুলি করে। সাথে সাথে হলের ভিতর ছুটোছুটি শুরু হয়। প্রায় 3000 বিডিআর সদস্য হল থেকে বের হয়ে যায়। 2-3 মিনিটেই দরবার হল খালি। ভিতরে আছেন শুধু অফিসারগণ, সাথে 2 জন ইমাম এবং 3-4 জন সিপাহী। সিপাহী মাইনকে কয়েকজন অফিসার তাদের বুটের ফিতা দিয়ে বেঁধে ফেলেন। তাকে জিজ্ঞাসাবাদ করলেও সে কিছু বলেনি। ডিজি সবাইকে আবার দরবার হলে আসার নির্দেশ দেন, কিন্তু বাইরে থেকে গুলি করা হয়। তিনি তখন বলেন, কে ফায়ার ওপেন করেছে তাদেরকে ফায়ার করতে নিষেধ করো। সিচুয়েশন ট্যাকেল। এরই মাঝে দেখা যায় লাল সবুজ এবং গেরুয়া কালারের কাপড়ে মুখ বাঁধা ক্যাপ ছাড়া একদল বিডিআর সদস্য দরবার হল চারদিক থেকে ঘিরে ফেলেছে এবং কিছুক্ষণ পরপর গুলি করছে। এলোপাথারি গুলির মুখে জেনারেল শাকিল সহ সকল অফিসার ও বন্দীগণ আড়াল নেন। হ্যান্ডমাইকে কর্নেল গুলজার, কর্নেল এমদাদ এবং লেফটেন্যান্ট কর্নেল এনশাদ বিদ্রোহী জওয়ানদের থামতে বললে তারা আরও আগ্রাসী হয়ে ওঠে। এক পর্যায়ে মেজর জেনারেল শাকিল মোবাইল ফোনে কাউকে বলেন যে 44 রাইফেল ব্যাটালিয়নের কিছু সৈনিক বিদ্রোহ ঘোষণা করেছে, তাড়াতাড়ি সেনাবাহিনী পাঠান। এ সময় একজন অফিসার ডিজিকে বলেন, স্যার গাড়ি লাগানো আছে, আপনি সরে যান। উত্তরে মেজর জেনারেল শাকিল আহমেদ কি বলেছিলেন জানেন? তিনি বলেছিলেন, আমি কোথায় যাব, কেন যাব? অর্থাৎ তিনি এই সিচুয়েশন থেকে পালাতে নারাজ। ওদিকে মেজর আজিজুল হাকিম ধরা পড়া জওয়ানের রাইফেল দিয়ে বাইরে গুলি করতে চাইলেও তিনি নিষেধ করেন, মানে তিনি কোনো রক্তপাত চান না। এদিকে সব অফিসার সেনাবাহিনীতে তাদের নিজ নিজ ইউনিটে ফোন করে সাহায্য পাঠাতে বলেন। কর্নেল গুলজার র্যাবের ডিজিকে ফোন করে বলেন, স্যার আধা ঘন্টার মাঝে ফোর্স পাঠান, নইলে আমাদের সবাইকে মেরে ফেলবে, আমরা নিরস্ত্র। পাশাপাশি হ্যান্ডমাইকে সৈনিকদের বলা হয় যে তাদের সব দাবি মেনে নেওয়া হবে, তারা যেন থামে। কিন্তু তবুও তারা থামেনি। একসময় মেজর জেনারেল শাকিল আহমেদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন দিয়ে বলেন, ম্যাডাম, সম্ভবত আপনার সরকারকে হেয় করার জন্য বিডিআর সদস্যরা বিদ্রোহ করেছে, তারা আমাদের মেরে ফেলবে, আপনি শীঘ্রই ফোর্স পাঠান। বেশ কয়েকজন কমান্ডার তাদের ফোর্স পাঠায়। স্পেশালি 46 ব্রিগেডের 2টি হেভি ইউনিট রওনাও দেয়।
কিন্তু অপারেশনের অনুমতি দেয়নি শেখ হাসিনা। হেলিকপ্টার পাঠানো যেত, সেটাও করতে দেয়নি সে। তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈনুদ্দিন আহমেদও হাসিনার কথা মতো কাজ করে। সাহায্যও আসছে না, বাইরে থেকে গুলিও করা হচ্ছে কিছুক্ষণ পরপর। তখন সময় 10:31। ওদিকে বিডিআর বিদ্রোহীরা অফিসারদের কোয়ার্টারে গিয়ে তাদের স্ত্রী সন্তানদের উপর হামলে পড়ে। অনেকে শহীদ হন, বাকিদের বন্দী করা হয় কোয়ার্টার গার্ডে। তাদেরকে ভয়ঙ্কর মানসিক অত্যাচারের মাঝে রাখা হয়। এদিকে বিদ্রোহীরা দরবার হলে ঢুকে পড়েছে। অফিসারদের বের হয়ে আসার জন্য চিৎকার করতে থাকে তারা। স্টেজ, ওয়াশরুম এবং হলের পর্দার আড়ালে লুকিয়ে থাকা অফিসারদের কয়েকজন বের হয়ে আসেন। তাদের সাথে 3 জন লেডি অফিসার ছিলেন। অর্ধেক অফিসার বের হয়ে দেখেন 15-16 জন বিডিআর সিপাহী মুখ বেঁধে দাঁড়িয়ে আছে। এ সময় একটু দূরে কোনায় দাঁড়িয়ে থাকা মুখে কাপড় বাঁধা এক সিপাহী অফিসারদের উপর 3-4 রাউন্ড গুলি করে। এতে লেফটেন্যান্ট কর্নেল কায়সার সহ 2 অফিসার গুলিবিদ্ধ হন। মেজর জাহিদ সহ আরও 2 জন অফিসার কর্নেল কায়সারকে বারান্দায় নিয়ে যান। তাকে হসপিটালে নেয়ার কথা বললে বিডিআর সেনারা বলে, কেউ কোথাও যাবে না, এখানেই মরবে, তোরা সব হলের ভিতরে যা। কর্নেল কায়সার তখনও জীবিত, কিন্তু সেনাদের অস্ত্রের মুখে তাকে বাইরে ফেলেই ভিতরে চলে আসতে বাধ্য হন সেই 3 অফিসার। এরপর সবাইকে হল থেকে লাইন দিয়ে বের করা হয়। বের করার সময়ও একপাশ থেকে গুলি করে কয়েকজন অফিসারকে। তাদেরকে বাইরে আনার পর সিভিলিয়ান ড্রেস পরা একদল অস্ত্রধারী ছুটে আসে। তারা চিৎকার করে বলতে থাকে যে অফিসারদের শেষ কর। ছাই রঙের শার্ট পরা এক অস্ত্রধারী বলে, ওদের একজনকেও ছাড়ব না, কাটা দিয়ে কাটা তুলব, বাঁধো সবাইকে। লেডি অফিসারদের হসপিটালে পাঠিয়ে বাকি অফিসারদের হাত পা এবং চোখ বেঁধে ফেলে। ওদিকে ডিজি সহ সিনিয়র আরও 20-22 জন অফিসার দরবার হলে স্টেজের পিছনে রয়ে গেছেন। সেদিকে মুহুর্মুহু গুলি ছুড়ে মুখবাধা সিপাহীরা। গুলির মুখে বাধ্য হয়ে বের হন তারা। ডিজি মেজর জেনারেল শাকিল আহমদকে মাঝখানে রেখে সব অফিসার গোল হয়ে দাঁড়ান। তখন মুখবাধা এক সেনা চিৎকার দিয়ে বলে, বাচ্চারা সারা জীবন আমাদের সিঙ্গেল লাইন করে হাঁটিয়ে নিজেরা গুল করে দাঁড়িয়েছিস, সবাই সিঙ্গেল লাইনে দাঁড়া। সেখানে অনেক বিডিআর সেনা ছিল, সবারই মুখ বাঁধা। ডিজি লাইনে প্রথম এগিয়ে দাঁড়ান, তারপর তাদেরকে এক লাইনে বের করে আনা হয়। মেজর জেনারেল শাকিল আহমেদ হলের বাইরে পা রাখা মাত্রই 4 জন মুখবাধা অস্ত্রধারী তার সামনে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। কয়েকজন অফিসার তাকে ধরতে গেলে মুখবাধা সেনারা গালাগাল করে বাধা দেয়। এরপর আরও 7-8 জন অস্ত্রধারী এসে অফিসারদের লক্ষ্য করে ফায়ার করতে শুরু করে। এর মাঝে লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান অনুভব করেন তার পেটে গুলি বা রিকোসেট লেগেছে, তবে তা ভিতরে ঢোকেনি, আঁচড় কেটে বেরিয়ে গেছে। তিনি শুয়ে পড়েন। শোয়ার পর দেখেন ডান পাশের ওয়াশরুমের দরজা খোলা। ক্রল করে সেখানে ঢুকে যান তিনি। এরপরই কানে তালা লাগানো ফায়ারের শব্দ পান। তখন সকাল 11টা মতো বাজে। এরই মাঝে কেউ চিৎকার করে বলে যে ডিজি শেষ। দরবার হলেও প্রবেশ করে অনেক সেনা। লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান শুনতে পান মুখবাধা বিডিআর সেনারা বিশ্রী ভাষায় ডিজি এবং অফিসারদের গালাগাল করছে। টানা 10 মিনিট ননস্টপ ফায়ারিং করা হয়। এরপর সব চুপচাপ। তখনও গুলি খেয়ে বেঁচে থাকা গুরুতর আহত অফিসারদের আর্তনাদ শোনা যাচ্ছিল। হলের ভিতরে এবং বাইরে আবারও এক দফা টানা ফায়ারিং করে সেনারা। গুলি শেষে তাদের উল্লাসের আওয়াজ পায় বেঁচে থাকা অফিসারেরা। এদিকে দরবার হলের দক্ষিণ দিকে টয়লেটে লুকিয়ে আছেন মেজর মনির এবং মেজর মাকসুম। দরবার হল সার্চ করতে আসে কয়েকজন অস্ত্রধারী। একজন মেজর মাকসুমের পা দেখে চিৎকার দেয়, একটা কুত্তার বাচ্চা এখানে আছে, বলেই সে এলোপাথারি গুলি ছোড়ে। মেজর মাকসুম গুলি খেয়ে বলেন, আমার গায়ে গুলি লেগেছে, তোমরা আর ফায়ার করো না, আমাকে একটু হসপিটালে নিয়ে যাও। কিন্তু সে মেজর মাকসুমকে লক্ষ্য করে আবার ফায়ার করে। তিনি শহীদ হন। এভাবে আহত প্রতিটি অফিসারই ভেবেছিলেন এটি একটি নিছক বিদ্রোহ। তারা বুঝতে পারেননি যে একটা ষড়যন্ত্রের মাধ্যমে তাদের শহীদ করা হচ্ছে। তাই তারা মুখবাধা সেনাদের কাছে হসপিটালে নেওয়ার জন্য সাহায্য চান। সাহায্যের বদলে অক্ষত ভাষায় গালাগাল এবং গুলি ফেরত পান তারা। মুখবাধা অস্ত্রধারীরা সবাই একটি বিশেষ মহলের নির্দেশে এই হত্যাযজ্ঞে মেতে উঠেছিল। অফিসাররা এটাও জানতেন না যে তৎকালীন প্রধানমন্ত্রী, সেনাপ্রধান, র্যাব প্রধান এবং মিডিয়া বাইরে তাদের ব্যাপারে কি বলছে। যাই হোক, মেজর মাকসুমের পাশে থাকা মেজর মনির ভাঙা কাঁচ দিয়ে নিজের কপাল কেটে এবং মেজর মাকসুমের রক্ত নিজের গায়ে মাখিয়ে মরার ভান করে পড়েছিল। খুনিরা চলে গেলে তিনি ক্রল করে টয়লেটের ভেন্টিলেটর দিয়ে পিছনে বের হয়ে যান। সেখানে তিনি বড় বড় ডেকচির সারি দেখতে পান। এসব ডেকচি দরবার উপলক্ষে বড়খানার আয়োজনের জন্য আনা হয়েছিল। একটি ফোকর ঘেরা স্থানে সেগুলো সারি করে রাখা হয়। দরবার হল থেকে বেশ কয়েকজন অফিসার একইভাবে আগেই পিছনের দিকে বের হয়ে সেখানে লুকিয়েছিলেন। মেজর মনির এখানে লুকানো নিরাপদ মনে না করে একটু সামনে গিয়ে একটি ড্রেনে লুকান।
লুকানোর আগে সেখানে ফেলে রাখা পুরনো একটি ম্যাট গায়ে জড়িয়ে নেন তিনি। বেলা 12:30টায় দুজন অস্ত্রধারী সেই ফুকর ঘেরা স্থানে আসে। তারা এসেই 3 জন অফিসারকে দেখে ফেলে। তুই কেড়ে বলেই এক ঘাতক কর্নেল রেজা এবং লেফটেন্যান্ট কর্নেল পদবীর আরেকজন অফিসারকে গুলি করে। অন্য ঘাতক ফায়ার করে কর্নেল আরেফিনকে। কর্নেল রেজার একটু দূরে ছিলেন মেজর ইকবাল ও কর্নেল আফতাবুল ইসলাম। ঘাতকেরা তাদের দেখতে পায়নি। কর্নেল রেজার রক্তের ধারা মেজর ইকবালের গায়ে লাগে। এরপর প্রথম ঘাতক চলে যাবার উদ্যোগ নিয়ে অপর ঘাতককে ডাকে, সুমন তাড়াতাড়ি আয়। সেই সুমন উত্তর দেয়, আরও আছে মনে হয়। এই বলে সে ডেকচি ধাক্কা দিয়ে লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদকে দেখতে পায়। দেখতে পেয়েই কর্নেল সাজ্জাদের মাথায় সিঙ্গেল শট করে সে। লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদের মগজ দেয়াল ছিটকে মেজর ইকবাল হাসানের গায়ে এসে পড়ে। যাই হোক, মেজর ইকবাল ও কর্নেল আফতাবুল ইসলাম তখনকার মতো বেঁচে যান। বেলা 11:30 থেকে 12:30 পর্যন্ত দরবার হল, সংযুক্ত রুম, টয়লেট এবং অন্যান্য স্থানে লুকিয়ে থাকা অফিসারদের সবাই জীবিত ছিলেন। তাদের কয়েকজনের হাতে মোবাইল ফোনও ছিল, কিন্তু সেখানে অজ্ঞাত কারণে তারা সেটি ইউজ করতে পারেননি। জীবিত অফিসারগণ বুঝতে পারছিলেন তাদের অবস্থান কেউ জানিয়ে দিচ্ছে। ওদিকে মেজর সৈয়দ মনিরুল আলম নোংরা ম্যাটে জড়িয়ে ড্রেনে পড়ে আছেন। অনেকটা জায়গা জুড়ে ড্রেনের উপর থরে থরে তক্তা সাজানো। ভিতরে দিনের আলোতেও অন্ধকার। সেখানে 2 ঘাতক আসে। ড্রেনের সাথেই পাশাপাশি 2টি রুম। তারা একটি রুমে ধাক্কা দিয়ে বুঝতে পারে যে ভিতর থেকে লাগানো। সারা শব্দ না পেয়ে তারা গুলি করার হুমকি দিলে ভিতর থেকে একজন বলে ওঠেন, আমি রাজশাহীর সেক্টর কমান্ডার, আপনারা কে, কি চান? তখন ঘাতকদের একজন নিজেকে আর্মি পরিচয় দিয়ে বলে, আমরা আপনাকে উদ্ধার করতে এসেছি। রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল এমদাদ খুনিদের সেই মিথ্যা ধরতে পারেননি। আতঙ্কের এই মুহূর্তে তিনি ভেবেছিলেন সত্যিই বুঝি আর্মি রেস্কিউ মিশনে এসেছে। তিনি বের হয়ে আসেন, আর সাথে সাথেই তাকে গুলি করে ঘাতকেরা। তিনি ড্রেনের উপর লুটিয়ে পড়েন। সেই রুমে থাকা অন্য ব্যক্তিকেও একইভাবে মেরে ফেলা হয়। এরপর তারা ড্রেন ও ম্যানহোল খুঁজে দেখে। মেজর মনির পা থেকে মাথা পর্যন্ত একটি ছেঁড়া ম্যাট গায়ে পেঁচিয়ে ড্রেনের নোংরা পানিতে শুয়েছিলেন। উপরে অনেক জায়গা জুড়ে তক্তা বসানো থাকায় ঘাতকদের একজন এ মাথা থেকে ও মাথা টর্চ দিয়ে চেক করে, কিন্তু ম্যাটের আড়ালে ড্রেনের পানিতে ডুবে থাকায় মেজর মনিরকে তারা দেখতে পায়নি। তারপর তারা পাশের রুম থেকেও 3-4 জনকে বের করে শহীদ করে। এ সময় মেজর মনির শুনতে পান মাইকে বিডিআর সেনাদের উত্তেজিত করার জন্য নানা রকম স্লোগান দেয়া হচ্ছে। ততক্ষণে 55 জন অফিসারকে শহীদ করা শেষ। এরপর জোহরের আজান দেয়া হয়। তখনও অর্থাৎ 2009 সালের 25 ফেব্রুয়ারি বেলা 1টার পরও 4 জন অফিসার জীবিত ছিলেন। তারা দরবার হল এবং সংলগ্ন এরিয়ায় আত্মগোপন করে থাকেন। জীবিত সেই 4 অফিসারদের একজন লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামান। তিনি ছিলেন দরবার হলের উত্তর পশ্চিম কোণের টয়লেটে। কর্নেল আফতাবুল ইসলাম এবং মেজর ইকবাল হাসান একসাথে দরবার হলের দক্ষিণ পূর্ব কোণে টয়লেটের পিছনে ডেকচি রাখার স্থানে লুকিয়েছিলেন, এবং মেজর সৈয়দ মনিরুল আলম লুকিয়েছিলেন দরবার হলের পূর্ব দিকের পিছনের একটি ড্রেনে। প্রতিটি অফিসারকে যে কিভাবে শহীদ করা হয় তা সঠিকভাবে বলতে পারছি না। আমার গলা ভারী হয়ে আসছে। এই প্রথম কোনো স্ক্রিপ্ট লিখতে গিয়ে চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। আমার পক্ষে লেখা আর সম্ভব হচ্ছে না। দ্বিতীয় পর্বে ঘটনার বাকিটা লিখব ইনশাল্লাহ। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, দেশকে ভালোবাসুন, দেশের শত্রুদের চিনুন। বাংলাদেশ চিরজীবী হোক।